হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে, সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো প্রথম যে খবরটা শেয়ার করব সেটা ইরানের যে দল রয়েছে ট্র্যাক্টর এফসি দল, আগামী 2 অক্টোবর ACL 2-তে মোহনবাগান দলের দ্বিতীয় ম্যাচ ছিল। তো সেই ম্যাচ কিন্তু মোটামুটি খেলতে যাচ্ছে না অবশ্যই মোহনবাগান দল। হ্যাঁ, কেন খেলতে যাচ্ছে না সেটা হচ্ছে ভিসা সমস্যা। শুধুমাত্র বিদেশি প্লেয়ার নয়, বিদেশি প্লেয়ার ছাড়াও কিছু ভারতীয় প্লেয়ারদের ভিসা সমস্যা দেখা দিয়েছে, যার কারণে অর্ধেক দল নিয়ে কোনোরকমভাবেই এই ম্যাচটা খেলতে যেতে চাইছে না মোহনবাগান দল। তো সেই কারণেই এই ম্যাচটা কিন্তু হচ্ছে না, আর এই ম্যাচটা মোহনবাগান দল খেলছে না। কারণ মোহনবাগান দলের যেরকম প্ল্যান ছিল যে বেঙ্গালুরু এফসি ম্যাচ শেষ করে তার পরের দিনই ইরানের উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু ইরানের উদ্দেশ্যে তারা রওনা দিচ্ছেন না, যেহেতু এই ম্যাচটা তারা খেলতে চাইছে না। কারণ তাদের বেশ কিছু ফুটবলারদের ভিসা সমস্যা দেখা দিয়েছে, ভিসা পায়নি, অনুমতি পায়নি। এই কারণের জন্য তারা আবার রবিবার ফিরে আসছে, অবশ্যই মানে আজকের দিনে দাঁড়িয়ে ফিরে আসছে কলকাতাতে। তারা কিন্তু এই ম্যাচ খেলছে না। তো মোটামুটি এই ম্যাচ খেলছে না মানে বিশাল বড় একটা ক্ষতি হলো মোহনবাগান দলের। কারণ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-তে একটা ম্যাচ না খেলা মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আরও কঠিন পথের দিকে কিন্তু এগোলো, কঠিন পথ নিজেদের তৈরি করে নিতে হচ্ছে। কারণ এই ম্যাচটা না খেললে মানে এখন এএফসি অবশ্যই হয়তো পুরো তিনটে পয়েন্ট দিয়ে দিতে পারে গ্রুপ স্টেজে ট্র্যাক্টর এফসিকে। তো সেটা ট্র্যাক্টর এফসি পেয়ে গেলে পারে আবার পয়েন্ট নষ্ট মোহনবাগান দলের। তো সেই অনুযায়ী গ্রুপ পর্বে ভালো জায়গায় থাকতে গেলে তো পয়েন্ট মিস করা যাবে না। তো সেই মতো প্রথম ম্যাচে যেভাবে পুরো 3টে পয়েন্ট পেতে পারতো, কিন্তু সেখানে একটা পয়েন্ট পেয়েছে। তো সব মিলিয়ে ACL 2 এর আশাও মোটামুটি এই বছর শেষ, যেটুকু এখনই বোঝা যাচ্ছে বা ধরা যাচ্ছে। তো এই ছিল প্রথম আপডেটস। এবার পরের যে আপডেটটা শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে ম্যাচ হেরে যাবার পর প্রেস কনফারেন্সে এসে কোচ মালিনা কি বললেন। তো তাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল যে এই ম্যাচ নিয়ে কি বলবেন। তো তিনি বলেন, ঘরের মাঠে যাবতীয় সুবিধা ওরা কাজে লাগিয়ে নিতে পেরেছে। আমরা সমস্যার সমাধান করার জন্য সাহালকে মাঠে নামাই, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সাহালও চোট পেয়ে বেরিয়ে যায়। আমাদের সমস্যা থেকে বের করে আসতে আক্রমণের শক্তি বাড়াতে হতো ও বলের নিয়ন্ত্রণও বাড়ানোর প্রয়োজন ছিল। দুদিক থেকেই বেঙ্গালুরু আমাদের চেয়ে এগিয়ে ছিল। এই কথাটা কিন্তু বলেন অবশ্যই কোচ মালিনা প্রথম প্রশ্নের উত্তরে। এরপর তাদের ডিফেন্স নিয়ে একটা প্রশ্ন করা হয় এবং ডিফেন্স নিয়ে তিনি বলেন, হ্যাঁ, প্রতি ম্যাচে গোল খাচ্ছি আমরা, কিন্তু গোল খেয়েছি আমাদের রক্ষণের ভুলে। তবে বেশিরভাগ গোলই হয়েছে আক্রমণের ভুল থেকে। আমার মনে হয় আমাদের রক্ষণকে শক্তিশালী করে তুলতে হলে আমাদের আক্রমণে উন্নতি আনতে হবে। আক্রমণ যত ধারালো হবে রক্ষণও তত ভালো হবে। আমার কাছে দুটো ব্যাপার আলাদা নয়, একই। দুটোর মধ্যে প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। তাছাড়া আমরা আজ বেশিরভাগ সময় পা থেকে বল খুইয়েছি। গত ম্যাচে ওঠানামা ভালো হয়নি গত ম্যাচের মতো। আমাদের জেতার জন্য এইগুলো খুবই দরকার ছিল। এরপরে তাকে শেষ প্রশ্ন করা হয় যে এই ম্যাচ থেকে ইতিবাচক দিক আপনি কি পেলেন। তো তিনি বলেন, প্রতি ম্যাচে কিছু না কিছু ইতিবাচক দিক পাওয়া যায়। এই ম্যাচেও যদিও তা খুঁজে নিতে অনেকটা কঠিন হয়েছে, তবে আমাদের ফুটবলাররা আজ শেষ মুহূর্ত পর্যন্ত গোলের জন্য চেষ্টা করে গিয়েছে। আমাদের এর পরের ম্যাচ আরও ভালো খেলতে হবে। সমর্থকদের জন্য জয় ফিরে আসতে হবে। আজ যারা এখানে এসেছিল ম্যাচে আমাদের সমর্থন করতে, তাদেরকে ধন্যবাদ জানাই, তবে তাদের জন্য আমরা দুঃখিত। আজ আমরা শেষ পর্যন্ত লড়াই করেছি। আশা করি পরের ম্যাচে এর থেকেও ভালো খেলব, জিতে 3 পয়েন্ট অর্জন করব। তো এই কথাগুলো কোচ মালিনা অবশ্যই বলেন। তো কোচ মোটামুটি কোনো না কোনো অজুহাত তিনি কিন্তু ঠিকমতোভাবে দিয়ে থাকেন ম্যাচ হারার পর। তো সেটাও এই বেঙ্গালুরু এফসি ম্যাচ হারার পর তিনি দিয়েছেন।
কারণ তার যদি প্ল্যান এ বি পরিকল্পনা সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে এত গোল মার্জিনে কিন্তু জিততো না। শুধু ডিফেন্সের ভুল, আক্রমণ ঠিকঠাক থাকলে ডিফেন্সও ভালো খেলে, সব কিছু জেনে শুনে তার কাছে যে দল রয়েছে, জানে যে দলটা এরকম, কে কোন পজিশনে খেলতে পারে, দীপক টাংরির অপশন থাকা সত্ত্বেও তাকে বসিয়ে রাখে, তো সব কিছুই জানে তিনি কম বেশি। তা সত্ত্বেও তার ছেলেরা ভুলভাল খেলছে এবং তিনি এদিক ওদিক একটা অন্যরকম অজুহাত দিচ্ছে এবং সমর্থকদের বোঝাচ্ছেন। কিন্তু সমর্থকরা হয়তো খুব বেশি দিন বুঝবে না, তাদের যখন ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তখন কিন্তু এমনি কোচ মালিনাকে সরে যেতে হবে। তো এবার যে বিষয়টা শেয়ার করব যে কোচ মালিনাকে কি স্যাক করে দেবে, কারণ গতকাল ম্যাচ হারার পর কিন্তু এই দাবিটাই সমর্থকদের মধ্যে উঠেছিল যে কোচ মালিনাকে স্যাক করো, কোচ হাবাসকে ফিরিয়ে নিয়ে আসো। প্রথমত বলে দিই, অবশ্যই কোচ মালিনার পারফরমেন্সে এখন কেউ খুশি নয়। পারফরমেন্সে হার জিত সবটাই থাকে, কিন্তু হারাটা কেমন হারা, যেটা ভালো খেলে ম্যাচ হারছে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু খারাপ খেলে যদি দিনের পর দিন প্রতিটা ম্যাচই ড্র এবং হার হয় তাহলে কিন্তু সেটা কোনোরকমভাবেই সমর্থকরা মেনে নিতে পারবে না। তো যার কারণেই স্যাক মলিনা, আরও অনেক কিছু দাবি উঠছে যে কোচ মলিনাকে বাদ দাও এবং অন্য কোচকে নিয়ে আসো, এগুলো তো উঠবেই। দীর্ঘ 7 বছর কোচ মলিনা কোনো ক্লাবের সাথে যুক্ত ছিলেন না অ্যাজ এ ম্যানেজার হিসেবে বা অ্যাজ এ কোচ হিসেবে, সেই কোচকে মোহনবাগান দল ধরে নিয়ে এসছে। মানে 7টা বছর, গত 7টা বছর কোনো দলের কোচিংয়ে বলতে কোচের দায়িত্বে তিনি ছিলেন না। যে কোচটা 7 বছর কোনো কোচিং করায়নি, কোচ ছিলেন না কোনো দলে, সেই কোচকে মোহনবাগান দল হুট করে ধরে নিয়ে এসছে এবং তার ফল এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেমন কি পারফরমেন্স করছে। এবার বলি যে কোচ মলিনাকে কি সত্যি বিদায় জানাবে? তো দেখো, মোহনবাগান ম্যানেজমেন্ট যা ম্যানেজমেন্ট, তাতে করে এখনই কিন্তু কোচ মলিনাকে বিদায় দেবে না। তোমরা যতই গান গাও, যতই আবদার করো, যতই আবেদন রাখো যে গো ব্যাক মলিনা, স্যাক মলিনা, এই সমস্ত কথা তাদের কানে এখনও পৌঁছাবে না। হয়তো আর কিছু ম্যাচ পরে গিয়ে পৌঁছাতে পারে, কিন্তু এক্ষুনি কোচ মলিনাকে স্যাক করবে না মোহনবাগান ম্যানেজমেন্ট। তারা আরও কিছুটা সময় দেবে, তারপর মলিনাকে কিন্তু হয়তো স্যাক করে দিতে পারে যদি খারাপ পারফরমেন্স হয়। এই হচ্ছে বিষয়, কিন্তু এক্ষুনি সেটা করবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে 7 বছর কোনো দলের কোচিংয়ের দায়িত্বে ছিলে না, সেই কোচকে হুট করে কোথা থেকে পেলো মোহনবাগান দল, বা মোহনবাগান দলের যে সমস্ত বিদেশি আনা হয়, যারা আনছে তারা যে কোথা থেকে এই কোচ আর বিদেশি আনে, সেটা একটা বড় প্রশ্ন। এবার বলি সবশেষে যে কোচ আন্তোনিও লোপেস হাবাসকে আবার ফিরতে পারেন। তো দেখো, সেটা একটা বড় কঠিন বিষয় এখন এই মুহূর্তে, কারণ কোচ আন্তোনিও লোপেস হাবাস অবশ্যই কষ্ট পেয়েছেন। কেন এই কথা বলছি? কারণ তিনি যদি এমন হতো যে তিনি আর এই বয়সে এসে কোচিং করাবেন না, কোনো দলের কোচের দায়িত্বে থাকবেন না, তিনি এই সময়টাকে মানে ঘুরে বেড়াবেন, সময়টাকে ভালোভাবে ভালো কাটাবেন, এমন যদি হতো তাহলে নয় মানা যেত, হ্যাঁ তাকে মোহনবাগান দল ছেড়ে দিয়ে ঠিক করেছে। কিন্তু কোচ হাবাস মোহনবাগান দলের কোচ না থাকলেও এখন ইন্টারকাশি এফসি দলের কোচ, তো তিনি কোচিং করাচ্ছেন, তিনি কোচের দায়িত্বে রয়েছেন, তবুও তাকে ছেড়ে দেওয়া হয়েছে কেন? এটা একটা বড় প্রশ্ন। এবং তাকে যখন ছেড়ে দেওয়া হয়েছে তিনি অবশ্যই কষ্ট পেয়েছেন, কারণ মোহনবাগান দলের জন্য সাফল্য এনে দিয়েছেন, তারপর তাকে ছেড়ে দেওয়া হলো। এটা তো যে কোনো একটা প্লেয়ার এবং যে কোনো একটা কোচের কষ্ট পাওয়ার মতোই ঘটনা। তো সেই ক্ষেত্রে তাকে এখন ফেরানোটা একটা কঠিন কাজ, আর তিনিও ফিরবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু অবশ্যই একটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে যে কোচ হাবাস যদি কোচিং না করাতো তাহলে নয় মানা যেত যে মোহনবাগান দল তাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু কোচ হাবাস এখন মোহনবাগান দলের কোচ নেই, কিন্তু ইন্টারকাশি দলের কোচের দায়িত্বে ফিরে এসেছেন, তাহলে সে তো কোচিং করাচ্ছে, তাহলে তাকে কেন আবার সময় দেওয়া হলো না, তাকে কেন আবার কোচের দায়িত্বে আনা হলো না, রাখা হলো না? এটা একটা বড় প্রশ্ন। তো দেখা যাক শেষ অবধি মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু অনেক কিছুই করতে পারে যদি ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি থাকলে অবশ্যই আমার মনে হয় যে কোচ হাবাসকে আমরা আবারও দেখতে পারি মোহনবাগান দলে। আর
মোহনবাগান ম্যানেজমেন্ট হয়তো এটা এখন চাইছে না, কিন্তু এখন সমর্থকরা চাইছে যে কোচ আবাসকে তাড়াতাড়ি ফিরে নিয়ে আসা হোক, কোচ আবাসকে চাই আমরা। কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট আমার মনে হয় যে এখন এই বিষয়টা নিয়ে ভাবছে না। কোচ মলিনাকে সুযোগ দিচ্ছে আর একটু কিছুদিন, তারপর হয়তো সব কিছু নিয়ে ভাববে। কিন্তু অনেক ভুল ভ্রান্তি হয়েছে শুরু থেকেই। আর প্রথম জানুয়ারি মাসের প্রথম যে কটা ম্যাচ অবশ্যই আইএসএলে খেলতে চলেছে, সেই সব ম্যাচে কিন্তু বেশ ভুগতে হবে মোহনবাগান দলকে, কারণ এই দল নিয়ে বেশি কিছু আশা করে লাভ নেই এখন যেটা বোঝা যাচ্ছে।